আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে আছি আরাফাত আলম জিয়ন। অধ্যয়নরত আছি চুয়েটে, এইচএসসি 18 ব্যাচ। আমার ডিপার্টমেন্ট হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। সো আজকে আমরা মেইনলি যেটা হচ্ছে আমাদের এসএসসি একাডেমিক যে কোর্স, সেই এসএসসি একাডেমিক কোর্সের চ্যাপ্টার 7 হায়ার ম্যাথ চ্যাপ্টার 7 অসীম ধারা, এই চ্যাপ্টারটা নিয়ে মেইনলি হচ্ছে আজকে আলোচনা করব। সো যেটা হইতেছে, আমি ক্লাসটা শুরুর আগে একটু বলে নেই যে এই ক্লাসটা আমি নিজে দুইটা পর্বের মাধ্যমে হচ্ছে নিব। আমার পার্ট 1 যেটা থাকবে, সেই পার্ট 1-এ আমি এই চ্যাপ্টারের মোটামুটি থিওরিটিক্যাল পোর্শন এবং কিছু ম্যাথ কভার করার ট্রাই করবো, এবং পার্ট 2-তে ম্যাথ করার ট্রাই করব। মানে ওভারঅল যেটা করা হবে সেটা হচ্ছে যে দুইটা পর্বে এই চ্যাপ্টারটা সম্পূর্ণরূপে কভার করা হবে। সো কথা না বাড়িয়ে আমি হচ্ছে ক্লাসটা শুরু করি। সেটা হইতেছে, দেখো, তোমার ফার্স্টেই যেটা পাবা তুমি, সেটা হচ্ছে একটা টার্ম, সেটা হচ্ছে অনুক্রম। সো অনুক্রম জিনিসটা কি? এইখানে একটা লাইন আছে, তুমি লক্ষ্য করো, যেটা যে যখন কতগুলা রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের এবং পরের রাশির সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়, তখন এভাবে সাজানো রাশিগুলোর যে সেট আছে, সেই ওই সেটকে আবার বলা হয় হচ্ছে অনুক্রম। তার মানে কথাটা যেটা, যে আবার প্রত্যেক রাশি তার পূর্বের উপরের রাশির সাথে কিভাবে কানেক্টেড, এই সম্পর্কটা মানে হচ্ছে কিভাবে সম্পর্কিত তা জানা যায়, তখন এভাবে সাজানো রাশির যে সেট আছে সেগুলোকে আমরা বলি হচ্ছে অনুক্রম। যেমন তুমি দেখো এখানে 1 2 3 4 ডট 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 এন লিখছি। এখন যেটা হইতেছে, এইখানে এমন একটা টার্ম আমি লিখছি এন, যেই জিনিসটা দিয়ে বাকি সবগুলাকে রিপ্রেজেন্ট তুমি করতে পারো। যেমন হচ্ছে, যেখানে তুমি যদি প্রথম পদ বসাও 1, তাহলে 1 পাবা, 2 বসালে দ্বিতীয় পদে 2 পাবা, তৃতীয় বসালে 3 পাবা, 4 বসালে 4 পাবা। এখন ঠিক নিচেই যেটা আছে, 1-এর নিচে 1, 2-এর নিচে 4, 3-এর 9, 4-এর 16, তাহলে এইখান থেকে লিখতে পারি এটা কত হবে। এই দ্বিতীয়টার এটাকে লেখা যাচ্ছে এন স্কোয়ার। এন স্কোয়ার মানে হচ্ছে এমন একটা সম্পর্ক আমাকে নিতে হবে, যেই সম্পর্কটা দিয়ে আমি যেটা করতে পারবো, ওইটা দিয়ে হচ্ছে টোটাল জিনিসটাকে রিপ্রেজেন্ট আমি করতে পারি। যেমন এন স্কোয়ার, এখানে এনের ভ্যালু 1 বসালে 1, 2 বসালে তোমার 4, 3 বসালে 9, 4 বসালে 16। সো এইভাবে হচ্ছে আমি যেতে পারি। এখন এই অনুক্রমের এগুলাকে আমরা বলি হচ্ছে সাধারণ পদ। আর এইগুলা যেটা, যে একটা আরেকটার সাথে রিলেশন, যে কিভাবে জিনিসগুলো হচ্ছে সামনের দিকে আগাচ্ছে। সো এগুলো হচ্ছে আমার সাধারণ পদ, যেই সাধারণ পদের মাধ্যমে আমি পুরো জিনিসটাকে একটা মাধ্যম দিয়ে হচ্ছে কি করতে পারি, প্রকাশ করতে পারি। এখন যেটা হয়েছে, যে এখানে বলছে যে কোনো অনুক্রমের পদ সংখ্যা হচ্ছে অসীম। এটা এমসিকিউ তো অনেক সময় থাকতেই পারে। তারপর যেটা হচ্ছে, অনুক্রমটি সাধারণ পদের সাহায্যে লেখার যে পদ্ধতি বা কিভাবে আমরা লিখি, সেটা হইতেছে এই যে জিনিসটা, যে হয় তুমি এন স্কোয়ার একটা দুই পাশে কি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, তারপরে হচ্ছে কমা দিয়ে একটা কি লেখা, সেটা হচ্ছে কমা দিয়ে একটা এন লেখা। এই কথাটার মিনিং হচ্ছে তোমার হচ্ছে প্রথমে যেই মানে হচ্ছে আমার অনুক্রমে অলওয়েজ দুইটা থাকে। প্রথমে এই যে 1 2 3 4 এইটা এন আকারে, পরে হচ্ছে এই 1 থেকে আমি পাইতেছি 1, 2 থেকে পাইতেছি 4, মানে হচ্ছে এই জিনিসগুলোকে বর্গ করে করে পাইতেছি। তো ফাইনাল যেটা, এইটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, কমা দিয়ে ইনিশিয়ালটাকে এইভাবে লিখি হচ্ছে এভাবে লেখা হয়। এই জিনিসগুলো থাকে আর কি, মোটামুটি এখান থেকে একটু রিডিং পড়ে নিবা। সো এই বিষয়গুলো মাঝে মধ্যে দেয়, অনেক সময় দেয় না। ম্যাক্সিমাম কিছু ওই ফার্স্টের পোর্শন তেমন একটা লাগে না। এইখানে এসে যেটা লাগবে, যে নিচের অনুক্রমগুলা সাধারণ পদ বের করতে বলছে। মানে এখানে হচ্ছে আমার 4টা অনুক্রম দেওয়া, এদের প্রত্যেকে সাধারণ পদ বের করতে বলতেছে। তাহলে 1 বাই 1 আমরা লিখি। প্রথমটা যেটা দেওয়া, সেটা হচ্ছে তোমার হাফ, তারপর হচ্ছে -2/3, তারপর হচ্ছে 3/4, তারপর হচ্ছে আমার -4/5। তো এখন আমি যদি এই জিনিসটার সাধারণ পদ বের করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে যেটা করব, দেখো তোমাকে একটা রিলেশন দেখতে হবে, যে প্রথম পদে প্লাস, দ্বিতীয়টা মাইনাস, আবার তৃতীয়তে প্লাস, চতুর্থতে কি মাইনাস, তাহলে বুঝতেছি পঞ্চমে গিয়ে আবার কি হবে প্লাস, ষষ্ঠে হচ্ছে কি মাইনাস। তাহলে এইখানে ডট ডট দিয়ে এমন কিছু একটা লিখতে হবে,
যেন আবার প্রথম পদকে কি দেয়, প্লাস দেয়, দ্বিতীয় পদকে আবার কি মাইনাস দেয়, তৃতীয় পদকে আবার প্লাস দেয়, চতুর্থ পদকে আবার কি মাইনাস দেয়। ওকে, সো এই ক্ষেত্রে যেটা আমি করব সেটা হইতেছে, দেখো তোমার এইটা হচ্ছে প্রথম পদ, এইটার পাওয়ার কত, সরি এটার চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে একটা কাজ করি -1 দিয়ে এটার উপরে পাওয়ার যদি n+1 আমি লিখি, আমি একটু লিখি আগে ফার্স্ট অফ অল, আর এই জিনিসটাকে আমি লিখলাম হচ্ছে ধরো n/n+1, তাহলে জিনিসটা আসলে ঠিক হয় কি না। তুমি একটা জিনিস চিন্তা করো, এইটা যেটা এটা হচ্ছে আমার প্রথম পদ, আমি যদি n এর ভ্যালু 1 বসাই, প্রথম পদে n এর ভ্যালু 1 বসাবো, বসানো গেলে এটা হচ্ছে 1+1 মানে 2, -1 এর উপর স্কোয়ার করলে এটা কি দিবে, প্লাস দিবে। এদের এইখানে মান বসাবো 1, নিচে কত 1+1 বাই হচ্ছে কত 2, তাহলে এখানে কত 1/2 আমি এই টার্মটা পাইছি। দ্বিতীয় পদে তুমি যখন যাও, এখানে n এর ভ্যালু বসাইলে হচ্ছে 2, 2 বসানো হলে 2+1 মানে কত 3, -1 এর উপর আমি যদি 3 বসাই তাহলে এটা কি দিবে, -1 এর উপর বিজোড় কিছু থাকলে এটা মাইনাসই থাকবে, তাহলে এখানে একটা মাইনাস আসবে। দেন আমি যখন 2 এখানে বসাবো, 2 নিচে 2 আর 1 যোগ করলে কত হবে, সেটা দিবে হচ্ছে তোমাকে 3, তাহলে -2/3। আবার তুমি যখন 3 বসাও তাহলে এটা হচ্ছে প্লাস, এখানে একটা প্লাস থাকবে, এখানে 3, নিচে কত 4। তাহলে এমনভাবে আমাকে সাধারণ পদ লিখতে হবে যেখানে আমি কি করব, n এর ভ্যালুগুলা 1/1 একটা একটা করে বসাবো, বসাইলে এই বাকিগুলা পাবো, এগুলার পরিবর্তে এখানে একটা সাধারণ বা জেনারেল টার্ম আমাকে লিখতে হবে। সো এটা হচ্ছে আমার প্রথমটা। তারপর হচ্ছে তোমার দ্বিতীয় যেটা বলতেছে যে হচ্ছে হাফ, 3/4, 5/6, 7/8। তাহলে এখান থেকে আমি যদি দেখি, এটা হচ্ছে উপরে হচ্ছে সব হচ্ছে বিজোড় সংখ্যা, নিচে যেগুলো এগুলো হচ্ছে সব কি জোড় সংখ্যা। তাহলে এখানে এটাকে যদি আমি এইভাবে লিখি 2n-1 বাই হচ্ছে কত 2n, এটা লিখলে দেখো এদের মান যদি আমি 1 বসাই তাহলে উপরে কত হবে 1, নিচে কত হবে 2। দ্বিতীয় পদের ক্ষেত্রে যদি 2 বসাই, এখানে 2 দুগুণে 4 -1 মানে উপরে কত 3, নিচে কত 2 দুগুণে 4। আবার যদি 3 বসাই, 3 দুগুণে 6 -1 5, এখানে 3 দুগুণে কত হবে 6। তাহলে এইভাবে গিয়ে হচ্ছে এইটা হচ্ছে আবার কি জেনারেল টার্ম বা সাধারণ পদ। এইগুলোর বদলে এইটা লিখে দিল, এখানে একটা একটা করে মান বসালাম, এই জিনিসগুলো 1/1 পাবো। আচ্ছা, এখন দেখো তৃতীয় যেটা আছে, এইটা যেটা এটা লেখা হচ্ছে কত হাফ, পরে লেখা হচ্ছে আবার হাফ, পরে লেখা হচ্ছে তোমার 3/2 পরেরটা লেখা হচ্ছে 4/2 এখন যেটা দেখো, তুমি দেখতেছো নিচের টার্মগুলোতে 2 2 2, এই টার্মগুলো কি ফিক্সড, প্রথমটার উপরে পাওয়ার কি 1, 3 নাম্বারটায় মানে সংখ্যাগুলো একটু খেয়াল করো, 1 নিচে হচ্ছে 2 এর উপরে পাওয়ার কি 1, এটা বাদ দিয়ে 3 নিচে কি 2 এর উপরে পাওয়ার কত 3, এখানে 4 নিচে কি 2 এর উপর পাওয়ার কত 4। তাহলে এইখানেও যদি এরকম ভাবে লিখতে পারি, হাফ জিনিসটাকে এরকম লেখা যায় না, 2 ডিভাইডেড বাই 2 এর উপর পাওয়ার কত স্কোয়ার, 2 কে 4 দিয়ে ভাগ করলে এটাও কি দেয় হাফই দেয়। তাহলে মিলল না, এইখানে যে সংখ্যা 2 এর উপরে কি ওই সংখ্যা, এখানে যে সংখ্যা 2 এর উপরে ওই সংখ্যা কি পাওয়ার আকারে, এখানে যে সংখ্যা 2 এর উপর পাওয়ার ওই সংখ্যা 4 এর উপর পাওয়ার কত 2 টু দি পাওয়ার 4। তাহলে এখানে আবার n তো মধ্যে কি হবে n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n। তাহলে এইটা যেটা এটা হচ্ছে আমার সাধারণ পদ, 3 নাম্বারটা সাধারণ পদ এটা হচ্ছে। আচ্ছা, এখন আমি একটু 4 নাম্বারটা যদি দেখি, তাহলে দেখো এখানে 4 যেটা আছে 1, √2, √3, হচ্ছে 2। তাহলে এটাকে লিখতে পারি হচ্ছে √1, √2, √3, আর 2 যে জিনিসটা 2 জিনিসটা মানে হচ্ছে তোমার √4। তাহলে এখানে হচ্ছে ডট 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 এটা। তো এখন যেটা হয়েছে, তো প্রথমে √1, দ্বিতীয়তে গেলে √2, তৃতীয়তে গেলে √3, চতুর্থ গেলে √4, তাহলে n-তমতে গেলে কি হবে √n এইটা। সো এই হচ্ছে আমার সাধারণ পদ। তো এই 4টা আবার কাজের ছিল, 4টা আমি করাই দিলাম। এই টাইপের যে কোনো কিছু আমাকে দিলে এমসিকিউতে দিবে, সাধারণ পদ আমি ইজিলি বের করতে পারবো। অথবা সাধারণ পদ দিয়ে তোমাকে বলে যে অনুক্রম বের করতে, তখন হচ্ছে এর মান প্রথমে 1 বসাবো, 2 3 4 এরকম সিরিয়ালি বসালে দেন হচ্ছে আমি অনুক্রমটা পেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, এখন দেখো পরবর্তীতে ধারা। তো ধারাতে যে যাচ্ছি, যেটা যে বাস্তব সংখ্যার একটা অনুক্রম ধরো সাপোজ যেভাবে u1 u2 u3 un এভাবে হলে সবগুলাকে আমি যোগ করে দিতেছি, বাস্তব সংখ্যার একটা অসীম ধারা বলা হয়। মানে সোজা কথা হচ্ছে যেই ধারার আমার ফিনিশিং নাই, ধরো তুমি লিখতেছো 1 2 3 4 5 প্লাস ডট 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 ডট, মানে যে ধারাটা আমি শুরু করতেছি বাট যেই ধারার আমার হচ্ছে ফিনিশিং নাই, ওই ধারাকে আমরা বলি হচ্ছে অসীম ধারা বা ইনফাইনাইট সিরিজ। তো এইটাকে দেখো এইভাবে লিখছে যে তোমার এখানে যেটা হয়েছে যে u1 থেকে শুরু করে un পর্যন্ত গেছে, ওইখানেও তো শেষ হয় না, ডট ডট দিয়ে কি আরো যেতেই থাকে।
তো আমার প্রথম আংশিক সমষ্টি মানে হচ্ছে ধরো এরকম দুই ধারা থাকে 1 + 2 + 3 + 4 + ডট 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 ডট। তো প্রথম আংশিক সমষ্টি মানে প্রথম পদ দিয়ে 1। যদি আমাকে বলে যেটা যে দ্বিতীয় আংশিক সমষ্টি, এটা মানে বোঝায় এই প্রথম দুইটা পদের যোগফল, এটা কত 3, যেখানে এই জিনিসটাকে লিখছি u1 + u2। তারপরে আমি যদি চাই তৃতীয় আংশিক সমষ্টি, তাহলে হচ্ছে এইটা 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 এই তিনটার কি হবে, এই তিনটার হবে হচ্ছে আমার যোগফল। তারপর হচ্ছে এখান থেকে আমি লিখতে পারি n তম আংশিক সমষ্টি যখন যাব তখন হচ্ছে u1 + u2 + u3 ডট 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 ডট, এখানে কত হবে un হবে। তাহলে অর্থাৎ কোনো অসীম ধারার n তম আংশিক সমষ্টি হচ্ছে ধারাটার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। এই কথাটা মানে বোঝায় যে n তম আংশিক সমষ্টি যেটা, এটা হচ্ছে কি n সংখ্যক, মানে ওই প্রথম থেকে শুরু করে n সংখ্যক পদ পর্যন্ত যা আছে ওগুলো সামেশন করলে আমি এই জিনিসটা পাবো। সো এটা হচ্ছে নর্মাল কথা আর কি। আমরা একটু সামনে আগাই। বলতেছে যে প্রদত্ত অসীম ধারা দুইটার আংশিক সমষ্টি নির্ণয় করো। তাহলে প্রথমে যেটা আছে এই যে কতে, যেটা এটা হচ্ছে 1 2 3 4 ডট 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 এইখানে দেওয়া। আর দ্বিতীয় যেটা আছে 1 - 1 + 1 - 1 এইভাবে হচ্ছে যাচ্ছে। সো প্রথম যে ধারা আমি যদি দেখি, এইটার আংশিক সমষ্টি তুমি যদি বের করতে চাও, মানে হচ্ছে আংশিক সমষ্টি এইটা যদি আমি বের করতে চাই প্রথমটার, এখন প্রথমটার আমি যদি আংশিক সমষ্টি বের করতে চাই তখন যেটা করতে হয়, ধরো এটা তো একটা সমান্তর ধারা, যেহেতু এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে তোমার 1 আর হচ্ছে সমানভাবে বাড়তেছে, এখানে প্রথম পদ a = 1, ডিফারেন্স d = কত হবে 1। তো এই সমষ্টি যেটা Sn, এটা হচ্ছে কত n/2 × 2a + n - 1 × d, এটা হচ্ছে সমান্তর ধারা সমষ্টির ফর্মুলা। তো এখানে আমি যদি ভ্যালুগুলো বসাই দিই, n/2 2 × a হচ্ছে আমার প্রথম পদ, তাহলে এখানে হচ্ছে 1 বসাবো প্লাস n - 1 × d। n মানে তুমি জানো না, আর d যেটা এটা হচ্ছে তোমাকে কি দিবে 1 দিবে, এটা তুমি লিখছো। এখন n এর মান ধরো ইন্ডিভিজুয়ালি তুমি ইচ্ছা মতো বসাও। n এর মান যখন 10 বসাবা তাহলে এখান থেকে একটা ভ্যালু পাবা। n এর মান তুমি যদি 100 বসাও মান কি আরো বাড়তে থাকবে। n এর মান তুমি যদি 1000 বসাও তাহলে এই যে যোগফল এটা কি আরো বড় কোনো না কোনো একটা ভ্যালু পাবা। তো আলটিমেটলি যেটা হইতেছে, আমরা 10 100 1000 যাই আমি বসাই না কেন, তো ওইখানে যেই জিনিসটা হবে সেটা হইতেছে যে তোমার তুমি আংশিক যে সমষ্টি যেটা, বা অনন্ত যে সমষ্টি বা অসীম ধারার যে সমষ্টি, এটা তুমি পাইতেছো না। এদের মান বড় হইতেছে, এই মান কি অনেক বড় পাইতেছি, কিন্তু ফাইনালি গিয়ে যে আমার আউটপুট যেটা ওইটা কিন্তু আমি পাইতেছি না। এটা হচ্ছে এদের একটা করে মান দিতেছি, বড় করে একটা যে কোনো আবার আউটপুট দিতেছে। সো যেটা হবে, এই প্রথম যে ধারাটা আছে এই ধারাটার কোনো সমষ্টি নাই, এই ধারাটার কোনো সমষ্টি নাই এটা। তারপরে এখানে যেটা হয়েছে দেখো যে তোমার দ্বিতীয় ক্ষেত্রে 1 - 1 + 1 - 1 এটা দেওয়া। তো বলতেছে এই ধারাটার তুমি হচ্ছে সমষ্টি বের করো। এই ধারাটার আমি যদি সমষ্টি বের করতে চাই তাহলে এখানে যেটা হইতেছে দেখো, যদি এটা প্রথম পদ যদি নেই সমষ্টি কত 1, তারপরে আমি যদি 2টা যোগ করি তাহলে সমষ্টি কত 0, আমি যদি 3টা পদ যোগ করি তাহলে সমষ্টি কত আবার 1, 4টা যোগ করলে আবার কি 0। তাহলে সোজা কথা হচ্ছে আমার যদি বিজোড় সংখ্যক পদ যা আছে, মানে বিজোড় সংখ্যক পদ যা আছে, আমি যদি সবগুলা যোগ করে দেই তাহলে যেটা হবে, মানে বলতেছি যে বিজোড় সংখ্যক যদি সবগুলা টার্ম যোগ করি তাহলে অ্যান্সার পাবো 1। এই যে 3টা যোগ করলে 2টা বাদ হয়ে গিয়ে একটা থাকবে, এইরকম করে। আর জোড় সংখ্যক আমি যদি যোগ করি পদগুলো তাহলে পাবো হচ্ছে 0। এইখানেও নির্দিষ্ট করে আমি পাইতেছি না, যে আবার জোর করলেও আমি পাইতেছি না, জোড় সংখ্যক দিয়ে মানে অনেক
আমি তো জানি না আমার পদ সংখ্যা কোথায় গিয়ে শেষ হচ্ছে, দেখি জোরে শেষ হচ্ছে না বিজোরে শেষ হচ্ছে। যদি বিজোরে শেষ হয় তাহলে অ্যান্সার 1, যদি জোরে শেষ হয় অ্যান্সার কত 0। তো নির্দিষ্ট করে যেহেতু বলা নাই তার মানে এটা তোমার হচ্ছে ওই নির্দিষ্ট সমষ্টিটা বের করা আসলে পসিবল না। আচ্ছা, পরের ক্ষেত্রে এখন দেখো যেটা যে অসীম গুণোত্তর ধারার সমষ্টি খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমার মোটামুটি এইটার মাধ্যমে আমরা হচ্ছে আস্তে আস্তে ম্যাথের দিকে তোমার হচ্ছে অগ্রসর হবো। যে কোনো একটা গুণোত্তর ধারা ছিল এরকম, জেনারেল ম্যাথ সসীম ধারায় তুমি পড়ে থাকলে দেখবা যে এটাকে আমরা রিপ্রেজেন্ট করতাম এইভাবে a প্লাস ar প্লাস ar স্কোয়ার প্লাস ar কিউব, এইভাবে, যেখানে a হচ্ছে আমার প্রথম পদ আর r যেটা রিপ্রেজেন্ট করতেছে এটা হচ্ছে আমার সাধারণ অনুপাত। এখন যেটা হইতেছে এই ধারাটার n-তম যে পদ, n-তম পদের ফর্মুলা হচ্ছে ar টু দি পাওয়ার n মাইনাস 1। n-তম পদ বের করার ফর্মুলা ছিল ar টু দি পাওয়ার n মাইনাস 1। এবং এবার r নট ইকুয়াল টু 1 হলে ধারাটার n-তম আংশিক সমষ্টি আছে, ঠিক আছে। যাই হোক, এইটা হচ্ছে আমার ধরো একটা অসীম ধারা যেটা আছে, বা এটা একটা আমার গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারার এইটা ছিল, এই দুইটা সূত্র আমরা জেনারেল ম্যাথেই পড়ে আসছে এবং প্রুফও করা ছিল এরকম যে যদি আবার আর বা সাধারণ অনুপাত এইটার ভ্যালু 1 এর চেয়ে বড় হয়, সেই ক্ষেত্রে আবার অসীম গুণোত্তর ধারা যে সমষ্টি হবে এটা হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। আর যদি আবার r এর মান 1 এর চাইতে ছোট হয় তাহলে এখানে হবে 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস r। তাহলে এই দুইটা জিনিস ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে। যদি হচ্ছে r এর মান 1 এর চেয়ে বড়, r এর মান 1 এর চেয়ে ছোট হয়, কখন সেগুলো হচ্ছে অসীম গুণোত্তর ধারার সসীম গুণোত্তর ধারার আমি সমষ্টি যদি বের করতে চাই সেই ক্ষেত্রে। বাট যদি অসীম হয়ে যায় তখন যে জিনিসটা করতে হয়, এখানে একটা চার্ট লেখা আছে খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে মডিউলাস অফ r লেস দেন 1। এই মডিউলাস অফ r এই কথাটার মানে বোঝায় r এর মান হচ্ছে প্লাস মাইনাস দুইটাই। কারণ মডিউলাস চিহ্নের যে বিশেষত্ব এটা হচ্ছে তুমি যদি এটাকে মানে মডিউলাস চিহ্ন উঠাই দাও, এখানে আমরা দেখি প্লাস মাইনাস 2। কেন? মডিউলাস যেটা যে তুমি যদি এটার ভিতরে প্লাস পার্ট দাও এটা তোমাকে আউটপুট হিসেবে প্লাসই দিবে, তুমি যদি এখানে মাইনাস 2 দাও এটা তোমাকে আউটপুট হিসেবে প্লাস 2ই দিবে। মানে প্লাস মাইনাস দুইটাকেই সে হচ্ছে কি করে, কন্ট্রোল করে। তো এখন যেটা হয়, এটা বড় ক্লাসে উঠলে অসমতার একটা চ্যাপ্টারে তুমি দেখবা আর কি, মডিউলাস অফ r এই মানটা যদি কি হয় 1 এর চাইতে কি হয়, মডিউলাস অফ r এই মানটা যদি 1 এর চাইতে ছোট হয় তখন যেটা আমরা লিখতে পারি সেটা হইতেছে যে হচ্ছে এই মডিউলাস তুলে দিলে -1 থেকে আর বড় 1 এর চেয়ে এটা ছোট। এটা হচ্ছে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করি যে এই মডিউলাস মাইনাস কেউ আমার নাই, তো মডিউলাস আমি যদি তুলে দিই তাহলে এইটার শর্তটা হচ্ছে এরকম হয়। তো যদি তোমার এইরকম কন্ডিশন থাকে যে হচ্ছে আর বা সাধারণ অনুপাত, একটা গুণোত্তর ধারা যে সাধারণ অনুপাত যে টার্মটা, এই সাধারণ অনুপাতের মানটা যদি হচ্ছে আমার -1 থেকে বড় এবং 1 এর চাইতে যদি ছোট হয়, তুমি যদি ম্যাথ করার সময় দেখো এইরকম -1 থেকে বড় আর 1 এর চেয়ে ছোট, তাহলে সেই ক্ষেত্রে ওই গুণোত্তর ধারার একটা সমষ্টি পাওয়া সম্ভব। সেই ক্ষেত্রে ওই গুণোত্তর ধারার একটা সমষ্টি পাওয়া সম্ভব এবং সেই সমষ্টির যে ভ্যালু সেটা হচ্ছে a ডিভাইডেড বাই 1 মাইনাস r। সেই সমষ্টির সূত্র কি? a ডিভাইডেড বাই 1 মাইনাস r। তাহলে এইটা মনে রাখতে হবে এবং এগুলার কীভাবে সেগুলার ইয়েও আছে, বাট আমাদের যেটা মনে রাখতে হবে ফাইনালি আমি জানো আউটকামটা মনে রাখলেই চলে, যে হচ্ছে আমার আর এর মান বা সাধারণ অনুপাত তুমি যখন ম্যাথগুলো করতে যাবা, যখন তুমি দেখবা যে এই আর এর মান -1 থেকে বড় এবং 1 এর চেয়ে ছোট, এই কন্ডিশনটা আমার ফুলফিল করতেছে, তো তখন হচ্ছে আমার যে তোমার এই এস যে ভ্যালু বা হচ্ছে সমষ্টির ভ্যালু, এটাকে আমরা লিখতে পারি a ডিভাইডেড বাই 1 মাইনাস r। এই সমষ্টির ভ্যালুকে লিখতে পারি a ডিভাইডেড বাই 1 মাইনাস r। এটা মাথায় রাখতে হবে। এটা কার সমষ্টি? এটা হচ্ছে অসীম ধারার, অসীম গুণোত্তর ধারার সমষ্টি। এখন যেটা হয়েছে যে আর এর অন্য সকল মানের জন্য অসীম ধারাটার সমষ্টি থাকবে না। এখানে লেখা আছে যে এই মানটা ব্যতীত, মানে হচ্ছে তোমার -1 থেকে শুরু করে +1 এর আগ পর্যন্ত এতটুকু মান ছাড়া এই পোর্শনটা যদি আর এর মান যদি এর মধ্যে না থাকে, তাহলে সেই ক্ষেত্রে অসীম ধারার যে সমষ্টি বা সামেশন এটা থাকবে না, কোনোভাবে এই সামেশনটা থাকবে না। সো এই ব্যাপারে তোমাকে একটু খেয়াল রাখতে হবে। এখন দেখো কেন এরকম হইতেছে, আমরা একটু খেয়াল করি
যেটা যে আর এর যে মান এটা একের ছোট হইলে বা হচ্ছে তোমার এই যে -1 থেকে শুরু করে একের মধ্যে হইলে তুমি যখন এন এর মান বাড়াবা, এই যে এন এর মান যখন তুমি বাড়াইতে থাকবা, সোজা কথা এন এর মান যখন তুমি অসীম বা ইনফাইনাইট বা অনেক বড় জায়গায় নিয়ে যাবা, তখন আর টু দি পাওয়ার এন এর মান, এই মান কিন্তু কমতে থাকবে। কমতে থাকবে কেন? তোমার হচ্ছে কোনো কিছুর উপর ধরো 2 আছে, এটার উপর পাওয়ার যদি তুমি 1 দাও, এটা মান 2 দিবে। বাই চান্স তুমি 1 না দিয়ে তুমি যদি এই মানটা কি 0.2 দাও বা একের চেয়ে ছোট দাও, তাহলে এই মান কি কমতেই থাকে কমতেই থাকে। তুমি যদি এটা মাইনাস দাও, এই যে -0.03 এরকম যে কোনো ভ্যালু দাও, তখন যেটা হয় যে এই মান কি করতে থাকে, ডিক্রিজ করতেই থাকে ডিক্রিজ করতেই থাকে। তো সোজা কথা যেটা যে এন এর মান যদি আবার ইনফাইনাইট হয় যেতে থাকে, তখন আর এন এর মান কি ছোট হইতেই থাকে। কোন কেসে? যদি আর এর মান -1 থেকে 1 এর মধ্যে থাকে, -1 থেকে 1 এর মধ্যে থাকে আর এর মান, তো ওই ক্ষেত্রে তুমি এন এর মান যত বাড়াইতে থাকবা, ধর হচ্ছে তোমার আর এর মান হচ্ছে তোমার -0.5, তো তখন এন এর মান যতই বাড়াইতে থাকি না কেন, তখন হচ্ছে এই জিনিসটা ভ্যালু কমতেই থাকে। আবার ধর হচ্ছে আর এর মান তুমি হচ্ছে একের চেয়ে ছোট, তারপর 0.7 দিছো, তখন এটার উপর পাওয়ার তুমি যত বাড়াইতে থাকবা, দেখবা এই মানটা আর টু দি পাওয়ার এন এর যে মানটা, এটা হচ্ছে কমতেই থাকে কমতেই থাকে। তো আর টু দি পাওয়ার এন যদি কমতে থাকে, কমতে কমতে একটা সময় এটাকে আমি ধরলাম 0-র কাছাকাছি হয়। 0-র কাছাকাছি হলে এই পোর্শনটা আমি বাদ দিয়ে দিতে পারি। বাদ দিলে উপরে কি পড়ে থাকে? খালি এ। আর নিচে যেটা, এই যে আর এন এর প্রান্তীয় মান বা একেবারে শেষ মান, এটা হচ্ছে 0 হয়। আর নিচে থাকে হচ্ছে 1 - r। তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি a ডিভাইডেড বাই 1 - r। তো এই ক্ষেত্রে আমরা অসীম দ্বারা সমষ্টি পাই কোন কন্ডিশনে? যদি আমার আর এর মান -1 এর চেয়ে বড় এবং একের চেয়ে কি হয়, একের চেয়ে যদি আমার ছোট হয়, সেই ক্ষেত্রে। আবার পরবর্তীতে যেটা আছে, এই যে খ যেটা আছে, মডুলাস অফ r গ্রেটার দেন 1, তাহলে অর্থাৎ r গ্রেটার দেন 1 অথবা r লেস দেন -1, এইটা যদি হয়, মানে এই যে এই কন্ডিশনটা একটু দেখো, যেটা আমরা তো দেখলাম যে মডুলাস অফ r বা সোজা কথা আর এর মান যখন একের চেয়ে ছোট বা কন্ডিশন মেনটেন করতেছে এইটা, তখন হচ্ছে আমার সমষ্টি আমি বের করতে পারবো। কিন্তু যখন আর এর মান আবার কি একের চাইতে বড়, মানে এই মডুলাস অফ r যেটা, এই মানটা যখন আমার কি একের চাইতে কি হবে, বড় হবে, সেই ক্ষেত্রে তোমার দেখো যেটা হইতেছে, এইটাকে আমরা যদি ভেঙে লিখি, এটার রুলস যেটা, এই যে মডুলাস অফ r, যদি এই মডুলাস অফ r ভাঙলে এটা হচ্ছে তোমার দেয় হচ্ছে +-r। কথা বোঝা গেছে? তো এখান থেকে আমি লিখতে পারি r গ্রেটার দেন 1 অথবা -r গ্রেটার দেন 1। তো মাইনাস যেটা, এর মাইনাস চিহ্ন দিয়ে আমি যদি গুণ করে দিই উভয় পক্ষে, তখন এই চিহ্নটাও চেঞ্জ হয়ে যায়, তখন কন্ডিশন এরকম আসে r লেস দেন -1, আর এখানে কত r গ্রেটার দেন 1, এটা। তো এখন যেটা হইতেছে যে এন এর মান আমি যদি বাড়াইতেই থাকি, তখন আর এন এর মান কিন্তু বাড়তে থাকে, অনেক বেশি বাড়তে থাকে। এন এর মান তুমি যদি বাড়াও, ধরো তুমি আর এর মান হচ্ছে একের চাইতে কি বড়, তো 3, আর এই ক্ষেত্রে এন এর মান তুমি যত 100 নিলা, তাহলে এই ভ্যালু কি খালি বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে। তখন যেটা হবে, আর এন এর মান অনেক বড় হয়ে যায়। তো আর এন এর মান যখন অনেক বড় হয়ে যাবে, তখন এমন কোনো নির্দিষ্ট সংখ্যা তুমি পাবা না, যেমন এখানে আর এন কি আমি বাদ দিয়ে দিতে পারছি, মানে একটা জায়গায় কি ফিনিশ করে ফেলতে পারছি এন এর মান বাড়ায়া। কিন্তু এইখানে যেটা হইতেছে, আর এন এর মান তো বেড়েই যাচ্ছে, এখানে বেড়েই যাচ্ছে, তো এখানে কোনো ফিনিশিং পাওয়া যাইতেছে না। তো এস এন এর তখন হচ্ছে যেটা নির্দিষ্ট সংখ্যা এস পাওয়া যায় না, যাকে তুমি এস এন এর প্রান্তীয় মান ধরতে পারবে, এরকম পাওয়া যায় না। তো এই ক্ষেত্রে অসীম দ্বারার কি কোনো সমষ্টি নাই। আবার r = -1 হলে এই ক্ষেত্রে প্রান্তীয় মান পাওয়া যায় না। কেন? কারণ n যদি আমার জোড় সংখ্যা হয়, তাহলে এই মানটা কি হয়ে যায় +1, n যদি বিজোড় হয় এই মানটা কি হয় -1। তো এই ক্ষেত্রে তুমি যদি ধারা চিন্তা করো, তাহলে একটা পদ প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম যেতে থাকবে, কিন্তু ফাইনাল ফিনিশিং তো পাইতেছি না আমি পাইতেছি না। তারপরে তোমার 4 নম্বর যে পয়েন্টে আছে, 4 নম্বর পয়েন্টে যেটা লেখা আছে যে r = 1 হলে এই ক্ষেত্রে s এর প্রান্তীয় মান আমরা হচ্ছে পাই না। কেন? কারণ r = যদি 1 হয়, ধরো সাপোজ এটা এরকম থাকে ধারাটা, কারণ আমার তো কি ছিল a + ar + ar² এইভাবে, a + ar + ar² এইভাবে থাকবে। আর এরকম মন যদি বসে, তাহলে খালি a এইভাবে কি হতে থাকবে, যোগ দিতে থাকবে। যখন এরকম যোগ হইতে থাকে, তখন যেটা হইতেছে যে এস এর যে মান আছে,
Sn equal to na, মানে n সংখ্যক a আমার এখানে পাওয়া যায়। তো n এর মান বাড়িয়ে তখন যথেষ্ট বড় করা যায়, কিন্তু এই ক্ষেত্রে তুমি অসীম ধারার যে সমষ্টি যেটা, এই জিনিসটা পাবা না। অসীম ধারার সমষ্টিটা আমরা এখান থেকে পাবো না। আচ্ছা, তো আমরা যে জিনিসটা বুঝলাম ফাইনালি, যে অসীম ধারার সমষ্টি তখনই পাওয়া পসিবল, জাস্ট এই কন্ডিশন মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। r এর মান -1 থেকে বড় এবং +1 থেকে কি ছোট হবে। r এর মান -1 থেকে বড় এবং +1 থেকে ছোট হবে, তখন হচ্ছে আমরা কি পাই, অসীম ধারার সমষ্টি পাই। এবং সেই সমষ্টির মান কত, ইনফাইনাইট। যে সমষ্টি is infinite equal to a divided by 1 minus r। এই দুটো ফর্মুলা তোমার খুব বেশি কাজে লাগবে এবং পরবর্তীতে ম্যাথ সলভিং এ এইগুলাই তোমাকে কাজে লাগাচ্ছে, এইগুলাই ইউজই আমরা বেশি করব। আচ্ছা ঠিক আছে, তাহলে পরবর্তী স্লাইডে যাই। দেখো বলতেছে যে নিচের অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো। তাহলে দেখো এটা এই গুণোত্তর ধারার প্রথম পদ কত, a equal to 1। আবার যদি সাধারণ অনুপাত চিন্তা করি, r equal to কত হবে, r মানে হচ্ছে পরবর্তী পদ ডিভাইডেড বাই কত, পূর্ববর্তী পদ। তাহলে পরবর্তী পদ যেটা, এটা দাও হচ্ছে 1/√2, আর পূর্ববর্তী পদ হচ্ছে কত, 1, ভাগ করলে 1/√2 আসে। আবার তুমি হাফ কে 1/√2 দিয়ে ভাগ করো, তারপরে 1/√2 পাবা। তো এই যে ভ্যালুটা, এইটার জন্য ক্যালকুলেটরে লিখলে দেখো 0.707 বা অলমোস্ট, মানে এই মানটাই দেয় যে ভ্যালুটা কি 1 এর চেয়ে আবার কি কম। যখন এই ভ্যালুটা 1 এর চেয়ে কম হবে, অসীমতক সমষ্টি কি থাকবে বা অসীম সমষ্টি থাকবে, কারণ আমরা বলতেছি r এর মান -1 থেকে বড় বাট 1 এর চেয়ে ছোট, এই রেঞ্জের মধ্যে থাকলে এটা কি সমষ্টি থাকবে। তো সমষ্টি থাকলে সেই সমষ্টি কত হবে, সেই সমষ্টি হবে s infinity equal to a divided by 1 minus r। তো এর মান হচ্ছে 1 বসাবো, আর 1 minus r এর মান এখান থেকে কি বসাই দিব, দেন এখান থেকে আমি অসীমতক সমষ্টি যেটা আছে এটা পেয়ে যাব। সো এই ম্যাথগুলো এমসিকিউ তে দেয় আর কি। তাহলে পরবর্তী ম্যাথ দেখো, নিচের গুণোত্তর ধারা অসীমতক সমষ্টি যদি থাকে নির্ণয় করো। তো এখানেও সেম প্রসেস, এই ইকুয়াল টু আমার কি 1, r ইকুয়াল টু কত হবে 0.1 বাই হচ্ছে কত 1, আর এটা দিকে হচ্ছে 0.1। এইটাকে যদি ভাগ করলে 0.1 পাবো। তো এই ভ্যালুটা কত, 1 এর চেয়ে ছোট। তো যেহেতু 1 এর চেয়ে ছোট, তার মানে এইটা তো আবার অসীমতক সমষ্টি যে জিনিসটা এটা হচ্ছে থাকবে। আচ্ছা, এখন আমরা যেগুলা করব সেটা হচ্ছে যে আরেকটা নতুন টার্ম, যে পৌনঃপুনিক যে দশমিক সংখ্যা সমূহ আছে, এটাকে সাধারণ ভগ্নাংশে আমরা কিভাবে রূপান্তর করি বা কনভার্ট করি। তো এই ক্ষেত্রে যেটা করব, এই দেখো এটা যেটা 1.231, আমি একটা রুলস বলি তোমাকে। যখন হচ্ছে আমরা বাস্তব সংখ্যা চ্যাপ্টারে পড়তাম, এটাকে এইভাবেও লিখতে পারতাম ডিরেক্ট। প্রথমে যা সংখ্যা আছে সব লিখতাম, তারপর বিয়োগ দিয়ে পৌনঃপুনিক ছাড়া যা আছে তা লিখতাম, নিচে হচ্ছে দশমিকের পরে যতগুলা পৌনঃপুনিক আছে ততগুলা কি 9 লিখতাম। তো এইভাবে এক লাইনে আবার কিন্তু কাজটা শেষ করে দেওয়া যায়, পসিবল। কিন্তু এখানে যেটা করব, আমাকে বলতেছে যে এই চ্যাপ্টারে যখন অসীম ধারা কোশ্চেনটা আসবে, যে পৌনঃপুনিক দশমিক সংখ্যা সমূহকে তুমি সাধারণ ভগ্নাংশে কি করো, রূপান্তর করো। তো ওই ক্ষেত্রে তোমাকে কিছু রুলস হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। যেমন 1.231, আমি একটু রুলসটা বলি। ফার্স্ট অফ অল এটাকে ভেঙে লিখতে হবে। পৌনঃপুনিক চিহ্ন মানে এই জিনিসটা বারবার কি রিপিট হইতে থাকবে। 1.231, তারপরে হচ্ছে তোমার যেটা হবে 231 এইভাবে এটা কি হবে, এটা হচ্ছে তোমার রিপিট হতেই থাকবে। তো এরপরে যেটা লিখবো, যে 1 যেটা, এটাকে তুমি আলাদা করে দিলা। এখন এই মানটা যে তোমার এই মানটা সমতুল্য এরকম কিছু একটা লিখতে হবে, যে জিনিসটা আমাকে একটা অসীম ধারা দিবে। এইখান থেকে এই অসীম ধারার মাধ্যমে আমরা হচ্ছে এই দশমিক ভগ্নাংশগুলো করতে চাই। তো এখন যেটা করব, এটাকে ধরলাম হচ্ছে 0.231, এটা পরবর্তীতে প্লাস দিয়ে যেটা হবে, তুমি নিজে ক্যালকুলেটরে চেক করবে আর কি। এটা দেওয়ার রুলস যেটা, যে যেই সংখ্যাগুলো পৌনঃপুনিক আকারে দেওয়া, তুমি দশমিক দিয়ে ওই সংখ্যাগুলো ফার্স্ট অ্যাটেম্পটে লিখবা। এরপরে প্লাস দিয়ে পরবর্তী পদে যেটা লিখতে হবে, এই দশমিকের পরে কয়টা সংখ্যা পৌনঃপুনিকে দেওয়া আছে, তিনটা সংখ্যা পৌনঃপুনিকে দেওয়া আছে। তো তখন আমাকে যেটা করতে হয়, দশমিক দিয়ে যতগুলো সংখ্যা পৌনঃপুনিকে দেওয়া ততগুলো মানে হচ্ছে কি বসাইতে হয়, শূন্য বসাইতে হয়। এখানে রুলসটা মাথায় রাখবা, তিনটা শূন্য দিয়ে তারপরে এই তিনটা সংখ্যা যা আছে এটা লিখতে হয়, এভাবে লিখবো। তারপরে টার্ম যেটা প্লাস দিয়ে, এখন যেটা করতে হয় যে দশমিকের পরে এইখানে টোটাল সংখ্যা কয়টা থাকে, তোমার হচ্ছে এখানে তিনটা শূন্য আর হচ্ছে কি তিনটা হচ্ছে আর এমনি সংখ্যা আছে 231। তাহলে এখানে টোটাল সংখ্যা আছে 6টা, তাহলে এখানে লিখতে দশমিক দিয়ে 1 2 3 4 5 6, এটা হলো 231। পরের ধাপ হচ্ছে তোমার এখানে 6টা আর 3টা 9টা শূন্য দিয়ে তারপর এইভাবে যাইতে হয়। তাহলে প্রসেসটা এরকম, যে ফার্স্টে পূর্ণ সংখ্যা যা আছে তা এখানে লিখবো, তারপর প্লাস দিব, প্লাস দিয়ে হচ্ছে যতটুকু কোশ্চেন রিপিট হয় এই কোশ্চেনটা লিখবো, তারপর একটা প্লাস দিব, প্লাস দিয়ে
দশমিকের পর যতগুলো প্রশ্ন রিপিট হয় ততগুলো শূন্য বসে দিয়ে তারপর ওই সংখ্যাগুলো রিপিটেড সংখ্যাগুলো লিখবো। তারপরের মানে পরের যে পদে এটা হবে যেটা দশমিকের পরে যতগুলা এখানে টার্ম তুমি বসাইছো ততগুলা শূন্য দিয়ে তারপরে এই 2 3 1 লেখা। তুমি যখন ভাগ করবা মানে এতটুকু প্রশ্ন যেটা যে 1 তো বাদ, এই 0.231 থেকে শুরু করে এতটুকু প্রশ্ন এখানে ডট 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 ডট, এটা হচ্ছে একটা অসীম ধারা রিপ্রেজেন্ট করতেছে, এটা একটা অসীম ধারা রিপ্রেজেন্ট করতেছে। তো এই অসীম ধারা তুমি যখন এই যে এইটাকে এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে কি আবার দ্বিতীয় পদ তৃতীয় পদ, তাহলে এইটাকে এটা দিয়ে ভাগ করলে আমি কি পাবো, আর এর ভ্যালু পাবো, আর ইকুয়াল টু কত 0.000231 ডিভাইডেড বাই 0.231 0.000231 আর নিচে কত 0.231। তো যখন আমি এটাকে এটা দিয়ে ভাগ করে দিব, ভাগ করে দিলে এই যে মান যেটা আছে এই মানটা আসবে হচ্ছে 1 এর চেয়ে কম লেস দ্যান 1। তো এতটুকু ধারা একটা কি অসীমত্বক সমষ্টি থাকবে। তো এই সমষ্টি কত হবে, এই ইনফাইনাইট দিয়ে আমরা লিখবো a এবারে কত 0.231 a ডিভাইডেড বাই 1 মাইনাস r, r মানে কত এই যে এখান থেকে ক্যালকুলেশন করে যে ভ্যালু আসবে এই ভ্যালুটি এখানে বসাই দিব। তো এটা তো হচ্ছে এতটুকু ধারার যে সমষ্টি অসীমত্বক সমষ্টি এই মানটা, তার সাথে যোগ করব কি 1 যোগ করে আমি ফাইনালি পেয়ে যাব হচ্ছে আমার কি অ্যানসার। সাধারণ ভগ্নাংশ আমি কি বললাম রূপান্তর করলাম। ওকে ফাইন। সো এইটা মানে এইভাবে আমাকে করতে হয়। তারপর যেটা হইছে যে এইখান থেকে প্র্যাকটিসের জন্য আরো কয়েকটা ম্যাথ সামনে হয়তো ভাই যে এখানে একটা আছে, আচ্ছা এটা একসাথে দেখাই দিই। আর পৌনঃপুনিক দশমিক গুলাকে তোমাকে বলতেছে মূলদীয় ভগ্নাংশ তুমি কি করো প্রকাশ করো। তাহলে এটাকে লেখা আছে 3.0403 এভাবে লিখলাম। এখন 403 এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে বারবার, তাহলে এখানে 0 কত লিখব 403, তারপরে এখানে কি আবার 403 এভাবে এভাবে কি হইতে থাকবে যেতেই থাকবে। আচ্ছা ফাইন। এখন যেটা হইছে যে জিনিসটা করব সেটা হইতেছে যে আমাদের রুলস কি এই 3 যেটা তোমার হচ্ছে মেইন যে পার্টটা এটাকে আলাদা করে নিব। পরের প্রশ্ন কত এখানে 0.0403 এটা। এখন তুমি যে জিনিসটা খেয়াল করবা সেটা হইতেছে যে এই পৌনঃপুনিক কয়টা আছে, 3টা, মানে 403 মানে 3টা সংখ্যার উপর আমার পৌনঃপুনিক আছে। তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হইতেছে এই দশমিক দিয়ে 0 এটা তো ফিক্স, 3টা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, এখানে দিতে হয় 3টা শূন্য দিয়ে তারপরে কি লিখবো ওই 3টা সংখ্যা লিখে ফেলবো। তারপর প্লাস দিয়ে যেটা করতে হবে এখানে টোটাল সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 7টা সংখ্যা আছে, মানে এখানে 1 2 3 4 5 6 7, তারপর এখানে দেব 403। তো এইভাবে হচ্ছে এই 3টা পদ লিখে প্লাস দিয়ে দিব। তো এর মধ্যে এটা তো যাচ্ছে তাই এই এতটুকু প্রশ্ন যেটা এইটা হচ্ছে আমার দিবে হচ্ছে একটা অসীম ধারা। তো এইটা যদি আমার একটা অসীম ধারা দেয়, এই অসীম ধারা এটা হচ্ছে আমার কি প্রথম পদ, আর এইটা ভাগ এটা দিয়ে আমি কি পাবো সাধারণ অনুপাত বা হচ্ছে আমার আর এইটা। তো পেলে দেন হচ্ছে আমি হচ্ছে ক্যালকুলেট করে যেটা যে 3 তো এটা প্লাস আকারে থাকবে, আর এটার যে অসীমত্বক যে সমষ্টি a ডিভাইডেড বাই 1 মাইনাস r এর মান এখানে বসাবো, আর আর হচ্ছে দ্বিতীয় বাই প্রথম ভাগ করলে পাবো যেটা। তো এইখান থেকে যে মান পাবো এটা হচ্ছে আমার কি মূলদীয় ভগ্নাংশ বা p বাই q ফরম্যাটে আমি কি করলাম রিপ্রেজেন্ট করলাম। তো সবগুলা ম্যাথের সেম রুল, তোমার এরকম সংখ্যা দেওয়া থাকলে তুমি পূর্ণ সংখ্যাটা আলাদা করবা, বাকি প্রশ্নটা লিখবা, এর মধ্যে যতটুকু প্রশ্ন আমার রিপিটেড থাকবে তোমার হচ্ছে এইটা তো ফার্স্টে লিখে ফেলবা। তারপরে পয়েন্ট থেকে শুরু করে এইরকম ঘর যতগুলো পাইছো পরের যে পদে ততগুলো শূন্য দিয়ে নিব, দিয়ে ওই রিপিটেড প্রশ্ন আবার লিখতে হবে। তখন আবার পয়েন্ট দিয়ে পয়েন্ট থেকে শুরু করে মানে পয়েন্টটা পর থেকে শুরু করে ওই সংখ্যা শেষ পর্যন্ত টোটাল কতগুলো সংখ্যা পাওয়া যাইতেছে এটা হিসাব করে পরবর্তী পদে ততগুলো শূন্য দিয়ে আবার ওই রিপিটেড পার্টটা লিখতে হয়। তো এইভাবে আমাকে হচ্ছে প্রসেসগুলোতে যেতে হয়। সো এটা হচ্ছে অবশ্যই মাথায় রাখবা। এখন যেটা হইছে এই অধ্যায়ের আমি যদি বলে থাকি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ সেটা হচ্ছে আমার নাম্বার 3। সোজা কথা হচ্ছে একটা সোজা বাংলা কথা যে এই অধ্যায় থেকে যদি একটা ম্যাথ কখনো থেকে থাকে বা হচ্ছে খুব বেশি পরিমাণে এসে থাকে তার মধ্যে 3 নম্বর যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা অলওয়েজ থাকবে। এইটা তুমি হচ্ছে একটু বার করে নিবা যে হচ্ছে এইরকম কিছু একটা অসীম ধারা আমার দেওয়া থাকবে, দিয়ে আমাকে এখানে বলবে যে x এর উপর কি পরিমাণ শর্ত বা কি পরিমাণ কন্ডিশন আরোপ করলে
আমার ধারাটির কি থাকবে, অসীমতক সমষ্টি থাকবে, অসীমতক সমষ্টি এই জিনিসটা থাকবে, এবং সেই সমষ্টি তোমাকে কি করতে বলা হয়েছে, নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা এই কোশ্চেনটাতে যাই তার আগে একটু আমরা বাকি যে প্রশ্ন দেওয়া আছে এটা একটু দেখে নিই। সেটা কিছু বলতেছে যে x = 1 হলে, x = যদি কি হয় 1 হয়, তাহলে ধারাটা সাধারণ অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে আমি x এর মান 1 বসাই দিলে এখানে পাবো হচ্ছে তোমার হচ্ছে 2 * 1 + 1 মানে এখানে 3, এখানে পাবো হচ্ছে 1/9, এখানে পাবো হচ্ছে 1/27, ক্যালকুলেট করলে দেখবা। তো এটা সাধারণ অনুপাত আমি যদি বের করতে চাই, পরবর্তী পদ ডিভাইড বাই পূর্ববর্তী পদ, মানে r হচ্ছে 1/9 ডিভাইড বাই 1/3, আর এটা হচ্ছে 1/3, এটা পরবর্তী বাই হচ্ছে কত, পূর্ববর্তী পদ এটা। এখন খতে যেটা বলতেছে দেখো যে x = 3/2 হলে, x = 3/2 হলে ধারাটা পঞ্চম পদ এবং প্রথম 10টা পদের সমষ্টি কত, এটা হচ্ছে তুমি বের করো। তো x = আবার যদি 3/2 হয়, তাহলে এই ধারার পঞ্চম পদ এবং প্রথম 10টা পদের সমষ্টি আছে। x = 3/2 আমি যদি বসাই, তাহলে আমার ধারাটা আসবে এটা, যেটা x এর বদলে 3/2 বসাবো হইলে এখানে থাকবে 1/4 প্লাস এখানে যদি 3/2 বসাই এখানে হবে 1/16, তারপর এখানে থাকবে 3/2 বসাবো হইলে 3 + 1 4 কিউব হচ্ছে, এখানে কি হচ্ছে 1/64 প্লাস ডবল অফ এই হবে হচ্ছে ধারা। তো কোশ্চেনগুলো এভাবে তো কি করতেই পারে। এখন বলতেছে যে এই ধারাটার পঞ্চম পদ এবং প্রথম 10টা পদের সমষ্টি। তো পঞ্চম পদ আমি যদি বের করতে চাই, তোমাকে মাথায় রাখতে হবে যে গুণোত্তর ধারা n তম পদের ফর্মুলা হচ্ছে ar⁻n-1, গুণোত্তর ধারা n তম পদের ফর্মুলা হচ্ছে ar⁻n-1। তো তখন যেটা করব, a মানে বুঝায় যেটা, এ হচ্ছে আমার প্রথম পদ 1/4, এটা এখানে বসাই দিব। আর যেটা এটা হচ্ছে এই দ্বিতীয় বাই প্রথম ভাগ করলে পাবো 1/4, পাওয়ার n এর মান কত বসাবো 5, কারণ বলতে ধারাটা পঞ্চম পদ, তাহলে এখানে 5 - 1, তো এখানে ক্যালকুলেট করে যে পাবো হচ্ছে ধারাটা পঞ্চম পদ 5। এখন বলতেছে যে ধারাটা 10টা পদের সমষ্টি নির্ণয় করো। প্রথম 10টা পদের সমষ্টি তুমি কি করো, বের করো। প্রথম 10টা পদের সমষ্টি আমি যদি বের করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে যে তোমার আমাকে ফর্মুলা a * r⁻n-1 ডিভাইডেড বাই r-1 অথবা a * 1 - r⁻n ডিভাইডেড বাই 1 - r, এই দুইটার যে কোনো একটা ফর্মুলাতে যেতে হবে। তো যেহেতু আমার r এর মান 1 এর চাইতে ছোট, তাহলে অবশ্যই ফর্মুলা আসবে a * 1 - r⁻n ডিভাইডেড বাই 1 - r, অবশ্যই ফর্মুলা আসবে কি, এইটা হচ্ছে আমার ফর্মুলা আসবে। তো তখন তুমি যেটা করবা যে তোমার এই যে যেটা r এর মান এই ক্ষেত্রে কি 1 এর চেয়ে যখন ছোট হবে, যখন তোমাকে 10টা পদ বলে দিবে তখন কিন্তু ধারাটাকে লিমিট করে ফেলছে যে ফার্স্ট থেকে 10টা পর্যন্ত, মানে সসীম বানাই ফেলছে। তো তখন তুমি এই ফর্মুলা কিন্তু ইউজ করবে, ভুলেও কিন্তু অসীমতার সমষ্টি চিন্তা এখানে করা যাবে না। তো এখানে তুমি এর ভ্যালু বসাই দিবা, তুমি r এর ভ্যালু বসাই দিবা, এর ভ্যালু 10 বসাবা, দেন হচ্ছে ক্যালকুলেট করে যেই মান পাবো সেটা হচ্ছে প্রথম 10টা পদের সমষ্টি। সো এটা মাথায় রাখতে হবে। এখন পরে যেটা বলছে যে x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটার অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো এই জিনিসটা তুমি একটু মাথায় রাখবা, যেটা যে x এর উপরে কি শর্ত আরোপ করলে, এই হচ্ছে আমার উদ্দীপক, ধারাটার অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টিটা বের করো। আচ্ছা আমি তাহলে একটা ফাঁকা স্লাইডে গিয়ে আর কি এটা করি। দেখো যেটা হইছে যে তোমার কোশ্চেন আমি তুমি রিড করে ফেলছো, আমরা কোশ্চেনটা দেখতেছি, আমি একটু আচ্ছা এখানেই লিখি, সাপোজ এই ম্যাথটাই করে দিই, এই ম্যাথটা করে দিই, একটা ম্যাথ করলেই হয়েছে। যেহেতু এখানে আমার পাকা প্লেস আছে যে x এর উপর কি শর্ত আরোপ করলে, x এর উপর কি শর্ত আরোপ করলে এত অসীম ধারাটা একটা অসীমতক সমষ্টি থাকবে, সেই সমষ্টি বের করো। তাহলে তুমি দেখো মানে ম্যাথটার প্রসেসটা তুমি দেখবা, প্রসিজার যে প্রসিডিউর আমরা অ্যাপ্লাই করব সেটা তুমি দেখবা ঠান্ডা মাথা, কারণ এই ম্যাথটা পরীক্ষায় আসবে। তুমি যখনই কোশ্চেন ফেস করবা তখনই দেখবা যে একটা ম্যাথ যদি এইখান থেকে থাকে, এই একটা ম্যাথ অলওয়েজ থাকে, অলওয়েজ থাকে একেবারে। আমাদের সময়সাল, আমি নিজে 2016 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি, তো ওই সময় থেকে আমি নিজে দেখে আসতেছি, তার আগেও তো এগুলাই আসতো। তো যদি এই অধ্যায় কোশ্চেন আসে, তার মানে এই একটা কোশ্চেন এটা হচ্ছে একেবারে মানে ফিক্সড একটা কোশ্চেন যেটা থাকবে। তো উদ্দীপকের মধ্যে জাস্ট বেঞ্চ কম হয়, বাট বাকি কোশ্চেনটা ফিক্সড। তো এখন আমি যেটা করি একটু দেখাই দিই তোমাকে, এটা সলভিং প্রসেস। ফার্স্টে কি শর্ত চাইতেছে, শর্ত চাওয়ার জন্য আগে ফার্স্টে তুমি হচ্ছে
এখান থেকে আর এর ভ্যালুটা বের করবা, কারণ অসীমতক সমষ্টি থাকবে কি থাকবে না এই যে শর্ত যেটা বা কন্ডিশন, এটা কিন্তু দেওয়া হচ্ছে তোমার আর বা সাধারণ অনুপাত নামক যে টার্মটা আছে ও কিন্তু এই শর্তগুলো দিচ্ছে। তো তখন যেটা করব, দেখো যে তোমার a ইকুয়াল টু বা প্রথম পদ এখান থেকে 1/x + 1, আচ্ছা এটা এখানে না লিখে এখানে উপরে লিখে দিই এটা আর যেটা হইছে বা সাধারণ অনুপাত মানে কি দ্বিতীয় পদ বাই প্রথম পদ, তবে এটা হচ্ছে 1/x + 1 হোল স্কয়ার আর এটা হচ্ছে কত 1/x + 1। আমি যদি ক্যালকুলেশন করি এখানে পাবো 1/x + 1, এটা হচ্ছে কি সাধারণ অনুপাত আর। আচ্ছা এখন তোমাকে বলতেছে যে কি টাইপের শর্ত তুমি আরোপ করতে চাইতেছো কন্ডিশন, তাহলে আমাকে যেটা করতে হয় অসীমতক সমষ্টি থাকা শর্ত হচ্ছে আর এর মান যেটা -1 থেকে বড় হবে এবং 1 থেকে কি হবে ছোট হবে এটা। তো আমি এখন যেটা করব এখানে আমি আর এর মানটা বসিয়ে দিই, -1 থেকে বড় আর এর মান এটা কত হবে 1 থেকে কি হবে ছোট হবে। আচ্ছা এটা হচ্ছে লেখা। এখন পরবর্তীতে এইখান থেকে মেইনলি আমার কাজটা করা, তো এইটা থেকে বুঝতেছি এই মানটা -1 থেকে বড় এবং 1 এর চেয়ে কি ছোট, তাহলে এইটাকে আমি হচ্ছে আলাদা আলাদা দুইটা ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এটা আমি একটু মুছে দিই, যেটা আর এর মান 1/x + 1 এটা তো আমি জানতামই যে -1 থেকে এই মানটা বড় অথবা 1/x + 1 এই মান থেকে মানে এটা হচ্ছে কি 1 এর থেকে ছোট। তাহলে তোমাকে দুইটা ইন্ডিভিজুয়াল কন্ডিশন নিয়ে x এর ভ্যালু বের করে নিয়ে আসতে হবে। তোমাকে যেটা করতে হবে ওই -1 থেকে সেই মানটা বড় এই কন্ডিশনটা তোমাকে এখানে লিখতে হবে, আবার তোমার এইটা থেকে যে 1 এর ভ্যালু বড় হবে এই কন্ডিশনটা তুমি লিখতে হবে। দেন লিখে দুইটা ইন্ডিভিজুয়াল মানে সেইটাকে একটা একটা করে সলভ করতে হবে। তো অসমতা ধর্ম যে এখানে যেটা করি, তুমি আগে ফার্স্ট অফ অল এটাকে উল্টায় দিলে এটা কি -1 হবে, এটাই হবে যাবে এখানে কত আসবে x + 1 ফাইন। এখন যেটা পাবো এই +1 আমি হচ্ছে উভয় পক্ষে +1 যোগ করে দিই, যোগ করে দিলে এখানে কত পাবো তোমার হচ্ছে দেখো 0x + 2 বা তুমি সোজা কথা তুমি সোজা ভাবে লেখো 1 কে পাশে গেলে কি 1 এটা প্লাস এর পাশে মাইনাস হয়ে যাবে না, তো -2 গ্রেটার দেন কত x, বা এটাকে আমরা ভালো মতো লিখতে পারি x এর মান -2 এর চেয়ে কি ছোট, এটা একটা কন্ডিশন আসছে। এখন এই কন্ডিশনটা নিয়ে আমি একটু কাজ করি 1/x + 1 এই মানটা হচ্ছে আমার 1 এর চেয়ে কি ছোট। এখন আমি যদি রিভার্স করে দিই মানে হচ্ছে ব্যস্তকরণ করি তাহলে x + 1 এটা দিন কত 1 আসবে, মানে হচ্ছে উল্টায় যাবে, এটা যেটা 1 টা উল্টালে তো 1 হবে। তো এখন x 1 এখানে বিয়োগ কত হবে গ্রেটার দেন কত 0। তো এখন যেটা হইতেছে এই যে দুইটা কন্ডিশন পাইছি যে x <-2 অথবা x <0, x <-2 অথবা x <0, এই দুইটা কন্ডিশন যদি ফলো করে তাহলে এই ধারাটার অসীমতক সমষ্টি থাকবে। এই সেই কন্ডিশন যেটা ওনারা আমাকে বের করতে বলছে। তো তুমি নিজে চিন্তা করো x এর মান যদি -2 এর চেয়ে তুমি ছোট বসাও, এখানে -2 এর চেয়ে ছোট বসাও ধরো -3 -4 এই টাইপের কিছু একটা এখানে বসাও, তুমি দেখবা এইটার যে রেশিও ধরো আপনি একটা চেক করে দেখেন -2 এর চেয়ে ছোট একটা ভ্যালু ধর -3 নিলাম, -3 নিলে এখানে কত -3 + 1 এটা দিবে হচ্ছে -2, এখানে -3 + 1 মানে -2 স্কয়ার করলে এটা কি দিবে +4। এখন তুমি যদি এটার রেশিও দাও তাহলে এটা হচ্ছে 1/4 ডিভাইড বাই 1/-2, তো ক্যালকুলেট করলে -2/4 এটার অ্যানসার হচ্ছে -1/2। তো যে ভ্যালু কি 1 এর চেয়ে কি ছোট না, এই ভ্যালু অলওয়েজ কি 1 এর চেয়ে কি ছোটই আসবে। তো 1 এর চেয়ে ছোট যদি সরি -1 মানে মাইনাস অফ যেটা মাইনাস অফ এটা কিন্তু 1 এর চেয়ে ছোট, কিন্তু এই মান কিন্তু আবার -1 এর চেয়ে কি বড়, মাইনাস অফ কিন্তু -1 এর চেয়ে বড় কিন্তু 1 এর চেয়ে ছোট। তাহলে আমার কন্ডিশন কি -1 এর চেয়ে বড় বা 1 এর চেয়ে ছোট, এরকম যে কোনো আর এর ভ্যালু থাকলে আমি অসীমতক সমষ্টি কি মেইনটেইন করতে পারবো। তাহলে এই যে x <-2 এর তুমি যে কোনো ভ্যালু বসাও, এই যে এই x <-2 এর তুমি দেখবে হচ্ছে এটা কি করবে তোমার হচ্ছে এখানে বসালে অ্যানসার তুমি পাবা, বা আর এর মান তুমি -1 এর চেয়ে বড় 1 এর চেয়ে ছোট পাবা। আবার তুমি দেখো x এর মান 0 এর চেয়ে বড়, 0 এর চেয়ে আমি যদি বড় বসাই তাহলে পজিটিভ ভ্যালু বসাই, ধর হচ্ছে বসাইলাম হচ্ছে আর এখানে বসাইলাম হচ্ছে ধরো 3 বসালে এখানে কত 1/4 3 আর 1 যোগ করলে কত 4 4 স্কয়ার করলে কত 1/16। তো তুমি যদি এইটাকে এটা দিয়ে ভাগ করো তখন ভ্যালু পাবো হচ্ছে 1/4 আর এর মান। তো
1/4 যেটা এটা কিন্তু -1 এর চেয়ে বড়, আবার 1 এর চেয়ে ছোট, তাহলে কন্ডিশন কি মেইনটেইন হচ্ছে। তাহলে এই ম্যাথগুলো করার যে মানে আমার যে প্রসেস সেটা হচ্ছে ফার্স্টে তুমি এটা লিখবা, এর প্রথম পদ এটা লিখবা, দেন আর এর মান তুমি বের করবা, তারপর হচ্ছে কন্ডিশন দিবা -1 থেকে আর বড়, +1 থেকে ছোট, দেন দুইটা কন্ডিশনকে আলাদা করে নিব, আলাদা করে নিয়ে দেন হচ্ছে দুইটা ইন্ডিভিজুয়াল কন্ডিশন বের করব, বের করে তখন বলবো যে x (-2) অথবা x (0) হইলেই ধারণাটার উপর কি অসীমতক সমষ্টি যেটা এটা হচ্ছে কি থাকবে। এখন সেই সমষ্টি নির্ণয় করতে বলতেছে, সেই সমষ্টি কত, আমি যদি সেই সমষ্টি বের করতে চাই, সেই সমষ্টি বা s ইনফাইনাইট এটা ইকুয়াল টু হচ্ছে তোমার a ডিভাইডেড বাই 1 মাইনাস r। আমি তো কন্ডিশন বের করলাম, যে কন্ডিশনের কারণে এখানে কি থাকবে, সমষ্টি থাকবে। তো a ডিভাইডেড 1 মাইনাস r, তো এর ভ্যালু কোনটা, এই যে এটা এখানে কি করব, বসাই দিব, আর 1 মাইনাস r এর ভ্যালু এখান থেকে এটা বসাই দিব, দেন ক্যালকুলেশন করে তুমি যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে তোমার কি ইনফাইনাইট সমষ্টি a কত 1/x + 1, 1 মাইনাস r মানে 1/x + 1। তো আমি যদি এখান থেকে ক্যালকুলেশন করি, একটা লিখতেছি যেটা যে তোমার এখান থেকে পাবা তুমি 1 ডিভাইডেড বাই x + 1 মাইনাস 1 ভাগ করলে आंसर পাবো 1/x + 1। তুমি লসাগু করলে দেখবা যে এখানে মানে आंसरটা হচ্ছে এইভাবে মেইনলি আসে। আচ্ছা, সো এই ম্যাথটা আমার মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, তো যেটা অবশ্যই তোমাকে, যে ম্যাথটা অবশ্যই তোমাকে মানে খেয়াল রাখতে হবে, যেটা আসে আমার পরীক্ষাতে সব সময়। আচ্ছা, সো পরবর্তী যে ম্যাথটা, এটা হচ্ছে আমার বইয়ের একটা ম্যাথ হবে, এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। দেখো যেটা বলতেছে যে একটা অনুক্রমের n তম পথ un = 1/n দেওয়া। ক নাম্বার কোশ্চেন যেটা যে un <10^5 হলে n এর মান কি হবে। খতে বলতেছে un <10^5 হলে n এর মান কি হবে। un এর প্রান্তীয় মান যথেষ্ট বড় হলে, মানে un এর প্রান্তীয় মান কত হবে যদি n যেটা এটা যথেষ্ট কি হয়, অনেক বড় হয়, সেই ক্ষেত্রে। তো এই তিনটা সম্পর্কে কি বলা যায় কমেন্টস করতে বলা হয়েছে। আচ্ছা, তো ফার্স্টে দেখো ক নম্বরে un এটা মানে কত 1/n। ওকে, তো 1/n যে মানটা এটা কত লেস দেন un এর 10^5, 10^5 মানে কত 1/10^5, এটা কিন্তু লিখতে পারি। আচ্ছা, তো এখন বলতেছে n এর মান কি হবে, তাহলে 1/n দেখো un এর মান বসে দিছি 1/n, 10^5 মানে 1/10^5 লিখছি। তো এটা 1/n ইকুয়াল টু, আমি যদি উল্টাই দিই তাহলে n গ্রেটার দেন কত 10^5, এটা হচ্ছে আমার কি অসমতা ফর্মুলা অনুযায়ী n গ্রেটার দেন 10^5 এটা। তারপর তোমার খ যেটা আছে, খতে একটু খেয়াল করো কি কোশ্চেন বলতেছে, মানে এটা n এর মান কি হবে এই জিনিসটা দিছে। খতে বলতেছে un গ্রেটার দেন 10^5 হলে n এর মান কত হবে। এগুলো দিয়ে দাও, অনেক সময় ক নম্বরের কোশ্চেনে দেয় আর কি, এটা কিন্তু বইয়ের একটা ম্যাথ আমার। সো un গ্রেটার দেন 10^5, তো এখানে un যেটা un মানে কত 1/n গ্রেটার দেন 10^5, 10^5 কে লিখতে হবে 1/10^5 লিখলাম। 1/10^5 যদি আমি লিখি তাহলে এখানে n এর মান কমেন্টস করতে বলছে। তাহলে যেটা করব আমি যদি তোমার উল্টাই দিই তো n পাবো, উল্টাই দিলে এখানে কি পাবো n এই গ্রেটার দেন চিহ্ন দিয়ে যাবে, লেস দেন এখানে কত 10^5, তাহলে n লেস দেন কত হবে 10^5। এইটাও একটা। 3 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা বলতেছে যে un এর মান, un এর প্রান্তীয় মান বা সেটা হচ্ছে n যদি যথেষ্ট কি হয় বড় হয়, n যথেষ্ট বড় হলে এইটা সম্পর্কে তখন হচ্ছে কি বলা যায়, কি বলা যায়। তো তোমার un যেটা এটা হচ্ছে তোমার 1/n। তো এই ক্ষেত্রে বলতেছে n এর মান যদি অনেক বড় হয় তো un এর মান কোথায় যাবে। অনেক বড় বলতে সোজা কথা আমরা বুঝি যে n এর মান টেন্ডস টু ইনফাইনাইট। n এর মান কত টেন্ডস টু কত ইনফাইনাইট, বা n এর ভ্যালু যেটা সেটা হচ্ছে অসীমের দিকে অ্যাপ্রোচ করতেছে, অসীমের দিকে যাচ্ছে। তো যখন n এর ভ্যালুটা আস্তে আস্তে কি অসীমের দিকে মুভ করতে থাকবে, অসীমের দিকে মুভ করতে থাকবে, তখন এই un এর মানটা কিন্তু 0 এর দিকে মুভ করতে থাকবে, মানে এইটার মানটা 0 হতে থাকবে। দেখো যেটা যে n যেটা এর মানটা কত অসীম, এর মান কি অসীম। তো অসীম যদি আমি বসাই, অসীম মানে কি হিউজ লার্জ একটা নাম্বার। তো আমি যখন 1 কে ধরো 2 দিয়ে ভাগ করলে 0.5, 3 দিয়ে ভাগ করলে 0.33, নিচে যত মান বাড়তেছে এই যে রেশিও বা এই ভগ্নাংশটা কিন্তু কমতেছে। তো যখন আমি এই জিনিসটাকে ইনফাইনাইট বা অসীম অনেক বড় কিছু দিয়ে ভাগ করব, এই মানটা নট 0 বাট অলমোস্ট শূন্যের কাছাকাছি, মানে সোজা কথা শূন্যের পরে ধরো
5000 শূন্য তারপর 1, তাহলে এই মানটা কি অলমোস্ট শূন্যের কাছাকাছি। আমি আরেকটা জিনিস তুমি যেটা মনে রাখতে পারো যে ইনফাইনাইট, এইটা যেটা অসীম, এইটাকে আমরা ম্যাথমেটিক্সের ভাষায় রিপ্রেজেন্ট করে হচ্ছে 1/0, মানে 1 কে 0 দিয়ে ভাগ করলে এটাকে আমরা বলি ইনফাইনাইট। তো ওইভাবেও যদি তুমি এখানে লেখো n এর মান 1/0 বসাও, এই 0 করে চলে আসে এই মান কত দিবে 0। তাহলে সোজা কথা হচ্ছে আবার যে n যদি অনেক বড় হতে থাকে বা n এর মান আবার যদি অনেক বেশি কি মানে হচ্ছে ইনফাইনাইট মান হতে থাকে, তাহলে এখানে un এর যে ভ্যালুটা এটা হচ্ছে কি শূন্যের কাছাকাছি যেতে থাকবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের মানে হচ্ছে আমি অসীম ধারার এই যে তোমার যে চ্যাপ্টারের 2টা পর্বের ক্লাসটা নিব। তো এটা হচ্ছে আমার প্রথম পর্ব, যে পর্বে মোটামুটি আমার 60 to 65% বা 70% বলা যায় কাজ শেষ হয়ে গেছে আর কি। এই চ্যাপ্টারের থিওরিটিক্যাল পোরশন, অসীমতক সমষ্টি থাকার যে কন্ডিশন, যেটা এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট, তারপর অসীমতক সমষ্টি কিভাবে বের করবো সেই ফর্মুলা, গুণোত্তর ধারার ফর্মুলার কিছু ইউজ, আর মানে একের চেয়ে বড় হইলে বা একের চেয়ে কম হইলে যেই ধারা মানে যেভাবে আমরা সূত্রগুলো ইউজ করি সেই জিনিসগুলো। তারপর হচ্ছে তোমার এই যে কিছু কমেন্টস, তারপর হচ্ছে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করা পৌনঃপুনিককে, এই জিনিসগুলো মোটামুটি আমরা শিখে ফেলছি। সো এইটা আজকের ক্লাসটা আমার মোটামুটি এই পর্যন্তই থাকবে। এই ক্লাসটারই দ্বিতীয় পর্ব ও পরবর্তী পর্বে আমি ক্লাসটা নিব। তো সেখানে আমরা আমাদের আরো কিছু ভালো কিছু ম্যাথ আছে, বইয়ের আরো কিছু ম্যাথ আছে, তাছাড়া বোর্ডে কিছু ম্যাথ আসে ওইরকম কিছু গুরুত্বপূর্ণ, ওইরকম কিছু আমরা একটু দেখার ট্রাই করবো। তো সবাই ভালো থাকো, আবার দেখা হবে এই কোর্সে কোনো না কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।